আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিশৃঙ্খলাপে আপনাদের সাথে আছে আমি শামীমা দোলা। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ই কমার্সের ব্যাপক বিস্তৃতি ঘটেছে। ফ্রান্সের এক জরিপে দেখা গেছে ই কমার্সের ব্যবসা পরিচালনার প্রকৃতির কারণে একটি চাকুরি হারালে 2.4টি নতুন চাকুরি প্রাপ্তির সুযোগ সৃষ্টি হয়। তবে প্রতারক চক্র সক্রিয় হয়ে গেছে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে প্রতারণা করতে। তাই সময় হয়েছে ই কমার্সকে নিয়মনীতির আওতায় এনে কঠোর মনিটরিং করার। বীজ সংলাপে আজকের আলোচনার বিষয় ই কমার্সকে এগিয়ে নিতে করণীয় বিষয়। আলোচনায় আছেন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব আব্দুল ওয়াহেদ তমাল, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। স্বাগত আপনাদের। প্রথমে যেতে চাই আব্দুল ওয়াহেদ তমাল, আপনার কাছে যে আমাদের ই কমার্সের মাধ্যমে আসলে বাংলাদেশে কত শতাংশ ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় এবং ই ক্যাবের সদস্য সংখ্যা বর্তমানে কত? ধন্যবাদ আপনাকে। আমাদের এখন সদস্য সংখ্যা 1600। আর কত সংখ্যক ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় এটা কত পার্সেন্ট এটা বলাটা আসলে মুশকিল, এই ধরনের কোনো ডেটা নেই আমাদের কাছে, বাট প্রায় 5 লক্ষের উপর ব্যবসায়ী এই ইকোসিস্টেমের সাথে জড়িত, উদ্যোক্তারা জড়িত আছেন ই কমার্স ব্যবসার সাথে বিভিন্ন রকম ইনফর্মাল সেক্টর এবং ফর্মাল সেক্টর মিলে ফেসবুক ভিত্তিক এবং মেইন স্ট্রিম ই কমার্স ভিত্তিক ব্যবসা বাণিজ্য যদি বলি। পাশাপাশি আমাদের মেম্বারের বাইরেও অনেক ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে যারা মেম্বারশিপ নেয়নি, তারাও এরকম অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে। বাট আমি যে তথ্যটা দিতে পারি যে আমাদের দেশে প্রায় এখন পার ডে অনলাইনে ডেলিভারি হয় প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষের কাছাকাছি পার ডে ট্রানজাকশন বা ডেলিভারি হচ্ছে। এটা প্যান্ডেমিকের আগে ছিল ধরেন 50,000 এর মতন, এবং এবছর আমাদের প্রায় 16,000 কোটি টাকার গত বছর বিজনেস হয়েছে ই কমার্সের। আশা করছি যে এবছর প্রায় 20,000 কোটি টাকার একটা মার্কেট হয়তো আছে এই ই কমার্সের। আচ্ছা, অর্থনীতিতে এই ই কমার্সের ভূমিকাটা কেমন? এবং এই যে আমরা দেখলাম যে করোনার সময় মানুষ যখন একেবারে ঘরবন্দি হয়ে গেল, অনেকে জবলেস হয়েছে, ঠিক সেই সময়ই আবার হচ্ছে যে তা অনেক একটি উদ্যোক্তা শ্রেণী তৈরি হয়েছে, এর মাধ্যমে আসলে তো কর্মসংস্থানও হয়েছে। তো বর্তমানে ই কমার্সের এরকম কোনো ফিগার আপনার কাছে আছে কিনা যে কর্মসংস্থান কতখানি এবং অর্থনীতিতে ভূমিকা কতখানি ই কমার্সের? জি, আমি যেটা বলছিলাম যে এই প্যান্ডেমিকের সময় আপনি দেখেছেন যখন একদম লকডাউন শুরু হলো তখন কিন্তু সকল ব্যবসা বাণিজ্য যখন বন্ধ হয়ে গেল, সেই সময়টা এক্স্যাক্টলি সেই মুহূর্তে কিন্তু আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের মেম্বারদেরকে সহযোগিতা করলাম যাতে করে তারা ব্যবসা বাণিজ্যটা পরিচালনা করতে পারেন। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আমরা আমাদের মেম্বারদেরকে সাপোর্ট দিলাম। প্রায় 150 মতন অর্গানাইজেশন ইনস্ট্যান্টলি তারা লকডাউনের সময় কিন্তু তাদের অপারেশনটা চালু করলো। পাশাপাশি দেখা দেখি কিন্তু অন্যান্য আরো লক্ষাধিক উদ্যোক্তা, কয়েক লক্ষ উদ্যোক্তা এই ই কমার্স বিজনেসে যারা আসলে কখনো চিন্তা করেনি যে ই কমার্সের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করবেন, তারাও কিন্তু দোকান, হয়তো তাদের একটা দোকান রয়েছে, তাদের নরমাল ট্রেডিশনাল ব্যবসা তারা করছিলেন, তারাও কিন্তু অনলাইনে ঝুঁকেছেন ব্যবসা বাণিজ্য করার জন্য। এর পাশাপাশি দেখবেন রেস্টুরেন্ট গুলো রয়েছে, তারাও যারা কিন্তু প্যান্ডেমিকের সময় অনেক রেস্টুরেন্ট বন্ধ ছিল তাদেরকেও কিন্তু আমরা অনুমতি দিয়েছিলাম অনলাইনের মাধ্যমে তারা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে কিন্তু ব্যবসা বাণিজ্য গুলো ঘরে বসে থেকে যারা অর্ডার করছিলেন তাদের শুধু কিচেন ওপেন রেখে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করছিলেন। সো এই সেক্টরটা ধরেন গত 2 বছরে একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হয়েছে। শুধু তাই না, আপনি দেখবেন যে গত বছর আমরা ডিজিটাল হাট একটা নতুন উদ্যোগ শুরু করেছিলাম, আইসিটি ডিভিশন, উত্তর সিটি কর্পোরেশন, বাণিজ্য মন্ত্রণালয় সহ। গত বছর আমাদের অনলাইনে পশু বিক্রি হয়েছিল প্রায় 25,000 এর কাছাকাছি। এই বছর প্রায় 4 লক্ষের সাথে গরু বিক্রি হয়েছিল গত বছর। সো আমরা এই বছর সক্ষম হয়েছিলাম প্রায় 4 লক্ষ প্লাস গরু পশু অনলাইনে বিক্রি হয়েছিল, যেখানে দেশের প্রান্তিক অঞ্চলে খামারিরা পর্যন্ত অনলাইনে কানেক্টেড হয়ে তারা তাদের পশু বিক্রি করেছিলেন। আমরা একটা আম মেলা, ই বাণিজ্যের সারা বেলা একটা ক্যাম্পেইন চালিয়েছিলাম যেখানে আম চাষিরা অনলাইনে এসে তারা আম বিক্রি করেছিলেন গত বছর। আমরা এবছর একটা সিগনিফিকেন্ট চেঞ্জেস হয়েছিল, যেমন পেঁয়াজের সময় আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম বাণিজ্য মন্ত্রণালয় সাথে নিয়ে টিসিবি, ই ক্যাব এবং বাণিজ্য মন্ত্রণালয় মিলে, যার মাধ্যমে কিন্তু আমরা রাতারাতি পেঁয়াজের যে দাম বেড়ে যাচ্ছিল বা প্রতি বছর যেটা বাড়ে দেখি, ওটা কিন্তু এবার সিগনিফিকেন্ট আমরা রিজনেবল প্রাইসে কাস্টমারদেরকে পৌঁছে দিতে পারছিলাম। সো ইট মিনস যে প্যান্ডেমিকের সময় মানুষের ই কমার্সের উপর আস্থাটা বেড়েছে এবং প্যান্ডেমিকের সময় একটা নতুন জনগোষ্ঠীও তৈরি হয়েছে এবং গ্রামের প্রান্তিক অঞ্চল পর্যন্ত কিন্তু অনলাইনে ক্রেতা এবং বিক্রেতার একটা নেটওয়ার্ক গড়ে উঠেছে এই সময়ের মধ্যে। আচ্ছা,
একেবারে মানে আপনি কর্মসংস্থানের ব্যাপারে কর্মসংস্থান হয়েছে কিন্তু একেবারে মানে কোনো ফিগার স্পেসিফিক আপনি সেটি বলতে পারছেন না। আচ্ছা, আমি এবারে একটু প্রায় জিয়াউর 5 রহমান। লক্ষের কাছাকাছি আমার কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে, প্রায় 5 লক্ষের কাছাকাছি নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। তার মধ্যে একটা বড় নেটওয়ার্ক উদ্যোক্তা তৈরি হয়েছে যারা ডেলিভারি এবং লজিস্টিক সাপ্লাই চেনের সাথে জড়িত হয়েছে এই সেক্টরে। আচ্ছা, আমি জিয়াউর রহমান আপনার কাছে আসতে চাই। আপনি তো সাংবাদিকতার সাথে এবং অর্থনীতি বিষয়ক সাংবাদিকতার সাথে যুক্ত আছেন এবং আপনি একটি প্রতিষ্ঠানেরও কর্ণধার, একটি পত্রিকার অর্থসূচকের। তো আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার দীর্ঘ পর্যবেক্ষণ আছে যে এই যে আমাদের আপনার কাছে কোনো ডেটা আছে কিনা যে আমাদের ব্যবসা বাণিজ্য কতটা পরিচালিত হয় এবং অর্থনীতিতে ই কমার্সের যে ভূমিকা সেই বিষয়ে। আসলে ই কমার্স তো এখন সময়ের দাবি, এবং আমি মনে করি যে আমাদের অর্থনীতির জন্য, অর্থনীতির নতুন বাক পরিবর্তনের জন্য ই কমার্সকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়ার সুযোগ আছে বা দরকার আছে। কারণ হচ্ছে যে ই কমার্সকে আমি আরো অন্যভাবে দেখছি। সেটা হচ্ছে যে উদ্যোক্তা, ক্রেতা এবং পণ্য প্রস্তুতকারী, এই যে নানা পক্ষের মধ্যে একটা সংযোগ স্থাপন, ব্রিজিংয়ের জন্য কিন্তু ই কমার্সটা অন্য যে কোনো প্ল্যাটফর্মের চেয়ে অনেক বেশি সহজে কাজ করে। আপনি দেখেন ই কমার্স শুধুমাত্র কিছু বড় বড় প্রতিষ্ঠান আছে এরকম না, কিন্তু অনেক ছোট ছোট ই কমার্স প্রতিষ্ঠান হয়েছে যারা গ্রামের যে একেবারে প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা, তার কাছ থেকে কেউ হয়তো ঘি আনছে, কেউ হয়তো মধু আনছে, কেউ হয়তো আপনার বিস্কিট আনছে, কেউ হয়তো আদার্স কোনো হ্যান্ডিক্রাফট আনছে। এই যে উদ্যোক্তারা আছেন, ছোট ছোট উদ্যোক্তা আছেন, তাদেরকে একসময় কিন্তু আসলে মার্কেট অ্যাক্সেসটা তো ভালো ছিল না বলে তারা ওইভাবে পণ্যের মূল্য পেতেন না। এখন তো তারা একটু ভালো রকম মার্কেট অ্যাক্সেস পাচ্ছেন, পণ্যের মূল্য পাচ্ছেন, যার ফলে সেই পণ্যের মান উন্নয়ন, পণ্যের বহুমুখীকরণ, পণ্যের ভ্যালু এডিশন, এগুলো করার সুযোগ কিন্তু আছে। এবং এতে করে কিন্তু নানা পর্যায়ের শ্রমিক কর্মচারী যুক্ত করার সুযোগ আছে এবং আস্তে আস্তে সুযোগ হচ্ছে। যদিও আমাদের একটু দুঃখের সাথে বলতে হয় যে ই ক্যাব নামে যে প্ল্যাটফর্মটি আছে, তারা আসলে সরকারের সাথে বার্গেনিং করে সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে যতটা আগ্রহী, তার চেয়ে মানে কিন্তু যে জায়গায় গুরুত্ব দেওয়া দরকার ছিল যে সমীক্ষা সারা দেশব্যাপী তাদের সদস্যদের নেটওয়ার্কের মধ্যে কতজন উদ্যোক্তা আছেন, কি পরিমাণ কর্মসংস্থান হয়েছে, গত 5 বছরের গ্রোথ কি হয়েছে, সে জায়গাগুলো আসলে করেনি। আমার মনে হয় যে সেই সমীক্ষাগুলো থাকলে আমাদের কথা বলতে সুবিধা হতো, তাদেরও সুবিধা হতো সরকারের সাথে কথা বলতে। কিন্তু আমরা মোটামুটি ভাবে আমাদের রিপোর্টিং এর অভিজ্ঞতার আলোকে, আমাদের প্রতিনিধিরা যেসব খবর পাঠান, আমরা যেসব পত্রপত্রিকায় দেখি, তার আলোকে আমরা বলতে পারি যে ই কমার্স যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের অর্থনীতিতে, এবং এটিকে আরো বাড়ানোর সুযোগ আছে। কিন্তু সেই ক্ষেত্রে এটিকে একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে হবে। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ঘটেছে, আপনারা জানেন, সেই ঘটনাগুলো কিন্তু ই কমার্সের প্রতি মানুষের আস্থাকে কিছুটা হলেও একটা নাড়া দিয়েছে। সুতরাং আমরা মনে করি যে অর্থনীতি এখন যেহেতু বিশ্বব্যাপী এখন ডিজিটাল বিশ্ব হয়ে যাচ্ছে, সে জায়গায় আমাদের পিছিয়ে পড়ার সুযোগ নেই। আমাদেরকে সময়ের সাথে যেতে হবে, এবং সময়ের সাথে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেগুলো নিতে হবে। ই কমার্স করে যাওয়ার ক্ষেত্রে কোথাও যদি গ্যাপ থেকে থাকে, আইনের ঘাটতি আছে, সেইগুলোকে ফাইন টিউনিং করতে হবে। আমি মনে করি যে তাহলে ই কমার্সের মাধ্যমে আরো বেশি কর্মসংস্থান তৈরি করা, শুধুমাত্র আমাদের দেশের চাহিদা পূরণ করা নয়, এর মাধ্যমে আসলে আমাদের এক্সপোর্টকেও সাপোর্ট দেওয়ার মতো সুযোগ তৈরি হতে পারে। তো আমি মনে করি যে আসলে কমার্সকে এই মুহূর্তে এইভাবেই দেখা উচিত। আচ্ছা, আপনি বললেন যে সাম্প্রতিক কালে কি কয়েকটি ঘটনা ঘটেছে, যে এই বিষয়ে আপনি সংবাদ সংগ্রহের সাথে যুক্ত আছেন। এই যে ঘটনাগুলো ঘটেছে, আপনার কি মনে হয় যে এই ই কমার্সটা যে যখন করোনা কালে এত কর্মসংস্থান এবং যখন মানুষের অর্থনীতিতে বিরাট একটি চাপ পড়েছে এবং কর্মসংস্থান অনেকে কাজ হারিয়েছে, সে সময় একটি বড় একটা ভূমিকা রেখেছে, কিন্তু এই দু একটি ঘটনার জন্য পুরো ই কমার্স নিয়ে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। আপনার পর্যবেক্ষণ কি আসলে এর জন্য আসলে মানে কোন জায়গায় ঘাটতি ছিল, যেটি করলে আসলে এ ধরনের ঘটনাগুলো ঘটতো না এবং ভোক্তা পর্যায়ে যারা এখন যারা প্রতারণার শিকার হয়েছেন সেটি ঠেকানো যেত? এখানে একাধিক বিষয় জড়িত আছে। প্রথমত হচ্ছে যে আপনি জানেন যে ই কমার্সের যে প্রতিনিধি ভাই এসেছেন, উনিও বলেছেন যে গত বছর 16,000 কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। তার মানে এত বড় একটি বাজার তৈরি হয়েছে। সেই বাজারটি পরিচালনা করার জন্য যে ধরনের আইনি কাঠামো দরকার ছিল, আমাদের কিন্তু ই কমার্স নিয়ে সুনির্দিষ্ট কোনো আইন নেই। কিছু নীতিমালা আছে, সেই নীতিমালার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। সেই নীতিমালাগুলো ঠিক মতো পরিপালিত হচ্ছে কিনা সেটি দেখভাল করার জন্য কিন্তু আসলে সুনির্দিষ্ট কোনো কর্তৃপক্ষও নেই। এটি একটি সমস্যা ছিল। দ্বিতীয়ত সমস্যা হচ্ছে আমাদের অন্যান্য পক্ষরা যারা দেখভাল করছেন তাদের কিছু গাফিলতি ছিল। ধরেন দু একটি প্রতিষ্ঠান, যে মোটরসাইকেলটি 1.5 লাখ টাকা বিক্রি হয় বাজারে,
সেটি 70,000 টাকা বিক্রি হচ্ছে, তাহলে বাকি ঘাটতিটা কিভাবে সে পূরণ করবে? কি কারণে, কি আশায় সে এত ভর্তুকি দিয়ে একটা প্রতিষ্ঠান পণ্য বিক্রি করছে? এই সন্দেহটুকু আসলে আমাদের নীতি নির্ধারক সহ আইন প্রয়োগকারী সংস্থা তাদের মনে হয় জানা উচিত ছিল যে একটা প্রতিষ্ঠান আদৌ কি সার্ভাইভ করতে পারবে দিনের পর দিন এরকম ভর্তুকি দিতে পারলে? তাহলে যদি সার্ভাইভ না করতে পারে তাহলে তার পরিণতি কি হবে? নাকি আসলে এটা আহ, কিছু ভর্তুকি দিয়ে মানুষকে প্রভুত্ব করে টাকা নিয়ে যাওয়ার, যে পিরামিড স্কিম বলি কিংবা আপনার মাল্টি লেভেল মার্কেটিং এর কথা অতীতে এসছে, পুঞ্জি স্কিমের কথা বলা হয়, বিশ্বব্যাপী কেলেঙ্কারির সাথে জড়িত। এইটা কোনো মডেল এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। কিন্তু আমাদের নীতি নির্ধারক কিংবা আইন প্রয়োগকারী সংস্থা যারা এখন অনেক তৎপর হয়েছেন, তারা যদি শুরুতে তৎপর হতেন তাহলে আজকের অবস্থাটা হতো না। আর দ্বিতীয়ত আমি বলবো যে আমাদের যারা গ্রাহক আছেন, আমি এমন এমন জানি অসংখ্য সরকারি কর্মকর্তা, অ্যাডভোকেট, সাংবাদিক, অনেক শিক্ষিত লোকজন, তারাও কিন্তু লোভের ফাঁদে পা দিয়ে এসব আহ প্রতারকদের কাছ থেকে পণ্য কিনেছেন কিংবা পণ্য কেনার জন্য টাকা দিয়েছেন। তো আমাদেরও আসলে চিন্তা করার জায়গা আছে যে আমি যে পণ্য কেনার জন্য টাকা দেবো, ওই প্রতিষ্ঠান কিভাবে সব আমাকে পণ্যটা দেবে এত কম টাকায়। সুতরাং আমার মনে হয় যে সব পক্ষেরই কিছু গাফিলতি ছিল। তবে সবচেয়ে বড় গাফিলতি আমি নিশ্চিতভাবে আমি বলতে চাই যে আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তাদের তাদের আগেই সবে প্রবলেমটা ছিল, তাহলে আমরা হয়তো এত বড় বিপর্যয়টা এড়াতে পারতাম। এখন যেটি ঘটেছে তো ঘটেছে, এখন উচিত হচ্ছে যে যারা দুষ্ট তাদেরকে যেন প্রকৃত ভাবে শাস্তির আওতায় আনা হয়। তাহলে হবে কি, দ্বিতীয় আগামী দিনে এরকম প্রতারণা করার কেউ সুযোগ পাবে না, সাহস পাবে না। এবং অন্যদিকে যারা আমাদের ভোক্তা তারাও মনে করবেন যে যারা দুষ্ট লোক, যারা প্রতারক, যারা তাদেরকে শাস্তির আওতায় আনা হয়, সুতরাং আমি আস্থার সাথে এখানে কেনাকাটা করতে পারবো। তো আমার মনে হয় যে এই জায়গাগুলো এখন আমাদের অ্যাড্রেস করতে হবে। আচ্ছা, যারা প্রতারণার সাথে যুক্ত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং আইন প্রয়োগকারী সংস্থা সহ সকল সংস্থাকে তৎপর হবার কথা বলছেন। আমি অধ্যাপক হাসানাত আলী আপনার কাছে আসতে চাই। আপনি শিক্ষক এবং গবেষক, আপনার গবেষণার বিষয়টি জানতে চাই যে ই কমার্সে আপনাদের গবেষণা আছে কিনা, বাংলাদেশে এই মার্কেটটি ই কমার্সের মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য পরিচালিত হচ্ছে এটির প্রবৃদ্ধি কত এবং রপ্তানি বাণিজ্যে কি ধরনের সম্ভাবনা আছে বা এখনো পর্যন্ত রপ্তানি বাণিজ্যে তাদের কতটা ভূমিকা আছে? দেখেন, ই বাণিজ্য বা ই কমার্স যেটা আমরা বলি, এটির সম্ভাবনা অবারিত একটি সম্ভাবনা আছে, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে। আপনি জানেন যে alibaba.com তারা বাংলাদেশে ঢুকে গেছে এবং তারা দারাজ কোম্পানিকে কিনে নিয়েছে। তারপরে আপনি দেখেন amazon.com তারা কিন্তু ব্যবসা করছে, তাদের কোনো লোকবল নেই, তারা ডিজিটাল ডিভাইস ইউজ করে ব্যবসা করছে। আপনি ইউরোপের একটা দেখলাম যে হিটভি, তারা বাংলাদেশে ঢোকার জন্য তারা চেষ্টা করছে। তাহলে ই কমার্স বা ই বিজনেস, এবং আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে যে কমার্স পড়ানো হয় বা বিবিএ এমবিএ দেওয়ানো হয়, সেখানে একটি সাবজেক্ট সংযোজন করা হয়েছে ই বিজনেস বা ই কমার্স। আজকে বিশ্বটা কিন্তু হাতের মুঠোয় ছোট হয়ে আসছে। সমস্যাটা যেটা জিয়াউর রহমান সাহেব বলছেন, যে সমস্যা হলো যে সরকারি যে নিয়ন্ত্রণকারী সংস্থা বা তদারকি সংস্থা, আমি যদি আরো স্পেসিফিক করে বলি যে বাণিজ্য মন্ত্রণালয় 2006 সন থেকে 2021 সন পর্যন্ত বাংলাদেশে 21,000 কোটি টাকা লোপাট হয়ে গেছে। লোপাট, এটি প্রথম আলোর রিপোর্ট গতকালকে। আজকে যদি ইভেলি বা ই অরেঞ্জের কথা যদি আমরা না জানতাম, আমি আপনাকে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন প্রায় 3,500 কোটি টাকা এই 2 বছরের মধ্যে লোপাট হয়ে গেছে, তার কোনো হদিস নাই। ইভেলির কথা যেটা নিয়ে বড়ভাবে আসছি, যে আমাদের ইভেলির এমডি এবং সিইও, ইভেলির টোটাল গ্রাহক সংখ্যা 2 লক্ষ। ইভেলির দায়ের পরিমাণ এই মুহূর্তে প্রায় 1,000 কোটি টাকা। ইভেলির যে চলতি সম্পদ সেটি ব্যাংকে আছে মাত্র 30 লক্ষ টাকা। এবং তাদের যে এই যে পেমেন্ট সিস্টেম, যেটা গেটওয়ে বলা হয়, ডিজিটাল গেটওয়ে, সেই জায়গায় এই জায়গাতে আটকে আছে মাত্র 30 থেকে 35 কোটি টাকা। তাহলে এই যে দায়, প্রায় 900 কোটি টাকার মতো দায়, এই দায়টা কোথা থেকে পরিশোধ করা হবে? আজকে ই কমার্স এই কিছু রাঘব বোয়ালরা সরকারি তদারকি, এবং দুঃখজনক হলেও সত্য যে এই কমার্স, এই বিজনেসটা যেটা অত্যন্ত জনপ্রিয় এবং যেটি ই ক্যাবের সভাপতি বলেছেন, উনি কোথায় ডাটা দেবেন? সরকারের কাছেই তো কোনো ডাটা নেই যে বাংলাদেশে কতটা প্রতিষ্ঠান, কতজন ব্যক্তি ই কমার্সের মাধ্যমে ডিজিটাল ডিভাইস ইউজ করে ব্যবসা বাণিজ্য করছে। এই তথ্য আমি গতকাল থেকে আজ পর্যন্ত কোথাও খুঁজে পাইনি এবং পাওয়ার কোনো সুযোগও নাই। তবে একটি কথা হলো যে গতবার পর্যন্ত আমরা যদি ফেসবুকে যে সাইটগুলো আছে বা ফেসবুকে যে পেজ আছে, তার একটা তথ্য আমরা পাই প্রথম আলোর তথ্য অনুযায়ী যে
8,000 উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা তারা ফেসবুকে পেজ খুলে তারা ব্যবসা করছে এবং সেই ব্যবসার পরিমাণটা ছিল 16,000 কোটি টাকা। এটি কিন্তু বড় একটি মার্কেট পোরশন। কিন্তু এই বাংলাদেশের সিআইডি 11টি সংস্থা নিয়ে তারা আচ্ছা, তদন্ত আপনি করছে। 16,000 কোটি টাকার কথা বললেন, এটি আসলে কোন সময়টুকুর, কতটুকু, কোন 2021-এর জুলাই পর্যন্ত, 31 জুন পর্যন্ত তারা ব্যবসা করেছে। 2021 জুন পর্যন্ত কোন সময় থেকে কতটুকু? এটা শুরু হয়েছে এই যে 2018 সন থেকে, যে এই না, এটা গত বছরের স্ট্যাটিস্টিক্সটা বলছেন আপনি, মানে গত 2020 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একটা 2020 এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। আমি একটু বলি যে এই ই কমার্স ব্যাপকভাবে বাংলাদেশে চালু করে কিন্তু ইভেলি, এবং ইভেলি কিন্তু এই কমার্স মিনিস্ট্রি বা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে 2018 সনে তাদের কার্যক্রমটা শুরু করে। এবং তাদের যে কথা জিয়াউর রহমান ভাই বলছিলেন, এটা গণমাধ্যমের চোখে আসে 2000 সনে, যে তারা কি করে 10 লক্ষ টাকার জিনিস 5,000 টাকায় দিচ্ছে। এটি প্রথম গণমাধ্যমের মাধ্যমে আসে কিন্তু এই 2002 সনে। তারপরে নড়াচড়া হয়, বাণিজ্য মন্ত্রণালয় 1 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেয়। কমিটি সেই তদন্তের মধ্যে যাচাই বাছাইয়ের মধ্যেই থাকে, কিন্তু সরকারের যে তদারকি সংস্থা বা আইন প্রণয়ন করা বা সুনির্দিষ্ট কোনো আইন আজ পর্যন্ত কিছু প্রণয়ন করা হয়নি। শুধুমাত্র 2021 সনের প্রথম দিকে একটি 3 পাতা বিশিষ্ট একটি নির্দেশিকা তৈরি করা হয়েছে, যে সেই নির্দেশিকা হলো কিভাবে এই ই কমার্স উদ্যোক্তারা ব্যবসা পরিচালনা করবে। আমি সেই নীতিমালা যদি একটা একটা করে আপনাকে বলি, সেটি কোনো আইন নাই, সেই আইন ভঙ্গ করলে কি শাস্তি হবে তার কোনো বিধান নাই। এবং তারা যদি সেটাকে প্রতিপালন না করে বাংলাদেশের কোন কোর্টে যাবে, কোন আদালতে যাবে, কোন সংস্থার কাছে বিচার চাবে, তার কোনো কিছু নাই। জাস্ট একটা সিম্পল গাইডলাইন, 3 পাতার একটা গাইডলাইন, যাকে বলা হয়েছে যে ডিজিটাল বিজনেস বা এই ই বিজনেস নির্দেশিকা। এই যে একটি উদাসীনতা, যে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সরকার বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এখানে আছে, এবং এত বড় একটি মার্কেট ডিউরিং কোভিড, প্রচুর উদ্যোক্তা, আমি তো বললাম যে 8,000 ফেসবুক পেজ আছে যারা ব্যবসা করছে। এবং হাসানাত আলী, আপনার বক্তব্য এবং সকলের বক্তব্যই শুনবো, কিন্তু এই মুহূর্তে আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, পিস সংলাপে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি পর ফিরবো বাকি আলোচনায়, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম ই কমার্সকে এগিয়ে নিতে করণীয় বিষয়ে। বিরতির আগে আমরা কথা শুনছিলাম মোহাম্মদ হাসানাত আলীর কথা, তিনি অনেক কিছু তুলে ধরলেন। আমি যে এই ক্যাবের মহাসচিব আব্দুল ওয়াহেদ তমালের কাছে ফিরতে চাই। তো আপনি নিশ্চয়ই হাসানাত আলীর বক্তব্য শুনছিলেন, এবং তিনি যেমন বললেন যে এটি অনেক বড় একটি প্ল্যাটফর্ম, এবং 8,000 উদ্যোক্তা ফেসবুক পেজ ব্যবহার করে এখানে বিজনেস পরিচালনা করছে। তো এত বড় একটি প্ল্যাটফর্মের মধ্যে তিনি বলছেন যে বাংলাদেশে আসলে কোনো আইন নেই। এই ই কমার্স এটি দিন দিন এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। তো একটি নির্দেশিকা দিয়েই আসলে এটি পরিচালিত হচ্ছে। এই বিষয়টি আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে আইন নেই, সেই বিষয়ে কোনো আপনার উদ্যোগ নিয়েছেন কিনা, এবং কেউ কোনো ভোক্তা প্রতারিত হলে বা তাদের বিরুদ্ধে যে শাস্তির কথা বলেছেন, যে সুপারিশ করেছেন জিয়াউর রহমান, সেটি করতে গেলে আসলে কিসের ভিত্তিতে তাদের শাস্তির বিধান করা হবে? তো এই আইনটির বিষয়ে বা আপনাদের কোনো উদ্যোগ বা আপনারা সরকারের সাথে কথাবার্তা বলেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি একটু বলে দিই, আমাদের কিছু তথ্যগত হয়তো ভুল থাকতে পারে। আমাদের ফেসবুক ভিত্তিক উদ্যোক্তা আসলে 8,500 না, এটা লক্ষাধিক উদ্যোক্তা রয়েছে ফেসবুক ভিত্তিক। সেটার আসলে স্ট্যাটিস্টিক্স গত বোধহয় ভুল রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মেম্বার কোম্পানি রয়েছে 1600, তাদের বাইরেও কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা ই কমার্স ভিত্তিক ব্যবসা করছেন। আমি আপনার সাথে একটা জায়গায় মনে করি যে হ্যাঁ, অবশ্যই আমাদের আইন কানুনের প্রয়োজন আছে, বাট এত বড় সমস্যাটাকে শুধু আইন দিয়ে সমাধান করা যাবে বলে আমার কাছে মনে হয় না ব্যক্তিগতভাবে। আমি মনে করি যে আমাদের একটা ডিজিটাল সিস্টেমের প্রয়োজন রয়েছে, ডিজিটাল মনিটরিং সিস্টেম, ডিজিটাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম, ডিজিটাল কোঅর্ডিনেটিং একটা সিস্টেম, পেমেন্ট গেটওয়ের সাথে ই কমার্স সাইটগুলোর সম্পর্ক, প্লাস ডেলিভারি লজিস্টিক কোম্পানিগুলোর সাথে সম্পর্ক। সো এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আসলে এগুলাকে মনিটরিং করা যেতে পারে, মোর ট্রান্সপারেন্সি জেনারেট করা যেতে পারে, যাতে করে আমাদের ফ্রডুলেন্স অ্যাক্টিভিটিস গুলো অনেক কমে যাবে। কারণ এই কেসগুলোকে আইনের মাধ্যমে যদি সমাধান করতে হয়, কারণ ডিজিটাল যুগে
এমন এত দ্রুত সময়ের ভিতরে আসলে এই ঘটনাগুলো ঘটে। আপনি দেখেছেন যে এই যে গত 6 মাসে কিন্তু হাজার হাজার কোটি টাকার ট্রানজাকশন হয়েছে। সো একটা ই কমার্স কোম্পানি চাইলে আসলে সে কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে একটা অ্যাকশন নিয়ে কিন্তু সে প্রতারণা করে পালিয়ে যেতে পারে। তো সেই সময় ইনস্ট্যান্ট অ্যাকশন গুলো কিভাবে নেওয়া যেতে পারে বা নেওয়া হবে ভবিষ্যতে, বা এটার মনিটরিংটা কিভাবে হবে, এই ডেটা অ্যানালাইসিসটা কিভাবে হবে, সেই বিষয়গুলোর জন্য মনে হয় ভাবনার প্রয়োজন রয়েছে। আইনের পাশাপাশি আমি মনে করি যে আমাদের সিস্টেমগত যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলোকে এই দ্রুত যুগোপযোগী করা প্রয়োজন আচ্ছা, আছে বলে আমি মনিটরিং মনে এর করি। কথা আপনি বলছিলেন এবং দ্রুত অ্যাকশন নেওয়া যেতে পারে, যে দ্রুততম সময়ে যে কেউ প্রতারণা করে পালিয়ে যেতে পারে সেই এদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেবার কথা বলছেন। এটি আসলে কে করবে, কারা করবে? জি, আপনি দেখবেন যে আমাদের যে 2018 সালে যে নীতিমালাটা প্রকাশ করা হয়েছিল, গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে, সেই নীতিমালার আদলে বলা আছে যে একটা ডিজিটাল কমার্স সেল গঠন করার কথা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, যেটি গঠন হয়েছে। বাট এই সেলের আমার মনে হয় যে সেলটির কার্যক্ষমতা বা তাদের লোকবল আরো বাড়ানোর প্রয়োজন রয়েছে এক, এবং সেলটা বেসিক্যালি কোঅর্ডিনেট করবে অন্যান্য মিনিস্ট্রি যেমন বাংলাদেশ ব্যাংক, ভোক্তা অধিকার এবং সহ পোস্ট অ্যান্ড টেলিকম মিনিস্ট্রি, আইসিটি ডিভিশন সহ সকলকে মিলে এই সেলটি একটি ভূমিকা রাখতে পারে আমার মনে হয়। পাশাপাশি ভোক্তা অধিকারের এখানে একটা বড় রোল প্লে করার জায়গা রয়েছে। ভোক্তা অধিকারের যে কমপ্লিট গুলো কাস্টমার দারাজ করছেন, আমরা এখন ইক্যাপ থেকে একটি কাজ করছি, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার এবং এটুআই সহ আমরা একটা সেন্ট্রাল কমপ্লেন্স ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করার প্রস্তাব দিয়েছি এবং সেটা নিয়ে আমরা একটু কাজ করছি, যাতে করে কাস্টমাররা, যেমন এখনো আপনি কোনো কাস্টমারের একটা কনসুলেটেড ডেটা কিন্তু আমরা পাচ্ছি না, যে কি পরিমাণ কাস্টমার ক্ষতিগ্রস্ত হয়েছে, কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার কোনো তথ্য উপাত্ত কিন্তু আমাদের কাছে নেই। সো বাংলাদেশ ব্যাংকের সাথে সমন্বয় করে আমার মনে হয় যে এই ডেটা অ্যানালাইটিক্স এর অবশ্যই প্রয়োজন রয়েছে। সো এই সমন্বয়টা করা আমার মনে হয় যে ডিজিটাল কমার্স সেল পালন করতে পারে সমন্বয়টি। এবং বাংলাদেশ ব্যাংক যেটি করতে পারে, বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং সেক্টরে পেমেন্ট গেটওয়ে এবং অন্যান্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডার যারা আছেন তাদেরকে নিয়েও কিন্তু এই ধরনের একটা সিস্টেম, যেটা আমরা বলছি যে এসক্রো সিস্টেম, এই এসক্রো সিস্টেমটা দ্রুত চালু করা যেতে পারে। আমাদের এখন যেটি ম্যানুয়াল পদ্ধতিতে হচ্ছে, ব্যাংকগুলোকে বলা হয়েছে যে ডেলিভারি এগেইনস্টে রিপোর্ট জমা দিয়ে ব্যাংকগুলোর টাকা ছাড় করার একটা ব্যাপার বলা হয়েছে। সো এই জায়গাগুলোতে বেশ ক্রিটিক্যাল থিংস, এগুলাকে আসলে সিস্টেমেটিক্যালি বা অটোমেশনের আওতায় নিয়ে আসতে হবে আমাদেরকে, যাতে করে আমরা দ্রুত এই 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 বিষয়গুলোকে রিজলভ করতে পারি। এবং আমরা এখন পর্যন্ত আমি যেটা বলছিলাম যে এই সেটেলমেন্ট গুলো হওয়ার জন্য যেই ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন, যেমন পোস্ট অ্যান্ড টেলিকম মিনিস্ট্রি দেখছে ডেলিভারি এবং লজিস্টিক পার্কগুলো, অনেক ডেলিভারি এবং লজিস্টিক কোম্পানি এখন বাংলাদেশে অপারেট করছে, তাদের লাইসেন্স নেই। সো এই জিনিসগুলো মানে লাইসেন্সহীন প্রতিষ্ঠানগুলোকে দেখার দায়িত্ব যেমন পোস্ট অফিসের রয়েছে, ঠিক একইভাবে ব্যবসায়িক লাইসেন্স প্রদান করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে, অথবা এলজিআরডি মিনিস্ট্রির মাধ্যমে কিন্তু সিটি কর্পোরেশন থেকে অনেকে লাইসেন্স নিচ্ছে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ওই ই কমার্সের জন্য কিন্তু আলাদা কোনো খাত, ই কমার্স মার্কেট প্লেস গুলোর জন্য কোনো আলাদা খাতে ট্রেড লাইসেন্সের এখনো নেই। আমরা যেটা প্রস্তাব দিয়েছিলাম যে মার্কেট প্লেস গুলোর জন্য একটা আলাদা খাতের কথা। আচ্ছা, আপনার যেমন ডাটার কথা বলা হচ্ছে, সেই ডাটা আপনাদের কাছেও নেই এবং সরকারের কাছ থেকেও স্পেসিফিক এক একজন, এখানেই যেমন হাসানাত আলী এক ধরনের তথ্য দিয়েছেন, আপনি আরেক রকমের তথ্য দিয়েছেন। তো এই যে ডাটা যদি না থাকে, তাহলে কোনো নীতি বা কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেটি কিভাবে সম্ভব হবে? আপনাদের দিক থেকে তার উদ্যোগ আছে কিনা? আমি যেটা বলছিলাম যে আমরা দুইটা উদ্যোগ নিয়ে এখন প্রস্তাবনা দিচ্ছি। তার মধ্যে একটি হচ্ছে আমাদের একটা কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে ফেলা, যেটি ভোক্তা অধিকার, বাণিজ্য মন্ত্রণালয়, এটুআই সহ ইক্যাপ সহযোগিতা করছে। এই কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল এটা খুব অত্যন্ত জরুরি, এবং পাশাপাশি একটা মনিটরিং সিস্টেম তৈরি করতে হবে, যে মনিটরিং সিস্টেমটা বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, পোস্ট অ্যান্ড টেলিকম মিনিস্ট্রি, আইসিটি ডিভিশন সহ সকলকে মিলে এই মনিটরিং সেলটা গঠন করার প্রয়োজন রয়েছে। আদারওয়াইজ আমি যদি অ্যাপ্রোপ্রিয়েট তথ্য জানতে না পারি, তাহলে কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে গেলে কিন্তু উই নিড টু হ্যাভ সাম সর্ট অফ ইনস্ট্যান্ট কিছু সিদ্ধান্ত আমার নিতে হবে। কারণ কোথায় কোন জায়গায়, দেশের কোথায় কোন জায়গায় কোন ক্রেতা কার কাছে কি নিয়ে ঠকছেন বা প্রতারিত হচ্ছেন কিনা, সেই বিষয়গুলো দেখা বা মনিটরিং করার জন্য এই সিস্টেমটা অত্যন্ত জরুরি হয়ে পড়বে বলে আমার মনে হয়। ধন্যবাদ। আমি জিয়াউর রহমান আপনার কাছে আসতে চাই। আপনি যেমন বলছিলেন যে এই যে প্রতারণা হয়েছে এবং যেটি হয়েছে সামনে তো নিশ্চয়ই আরো হতে পারে, তো এই জায়গায় আপনি দ্রুত শাস্তির
কথা শাস্তির দাবি জানিয়েছেন। আসলে এই বিষয়ে তো আসলে কোনো আইনই নেই, তাহলে কোন আইনের ভিত্তিতে শাস্তি হতে পারে এবং আইনটি কত দ্রুত কাদের নিয়ে করা যেতে পারে সেই বিষয়ে আপনার কাছ থেকে পরামর্শ শুনবো। এই মুহূর্তে নিতে হচ্ছে আরেকটি বিরতির পরে ফিরবো বাকি আলোচনা। দর্শক সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম ই কমার্সকে এগিয়ে নিতে করণীয় বিষয়ে নিয়ে। বিরতির আগে প্রশ্ন রেখে গিয়েছিলাম ইআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের কাছে। আপনার কাছে কি প্রশ্নটি কি আবারও করতে হবে নাকি উত্তরটি আপনি সরাসরি দিতে পারবেন? জিয়াউর রহমান শুনতে পাচ্ছেন? জিয়াউর রহমান, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি পাচ্ছি। হ্যাঁ, পাচ্ছি ভাইয়া। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে বিরতির আগে প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেই প্রশ্নটিকে আবার করব নাকি আপনি উত্তরে যাবেন? যে এই যে আপনি কঠোর মনিটরিং এবং শাস্তির বিধানের কথা বলেছেন যারা প্রতারণা করবেন, তো সেই ক্ষেত্রে আমাদের তো আসলে এই ই কমার্সের বিষয়ে কোনো আইনই নেই, তাহলে কিসের ভিত্তিতে তাদের শাস্তির বিধান করা যাবে, কিভাবে কি করণীয়, আপনার পরামর্শ কি? তোমার অনেকগুলো আইনের আওতায় যদি সম্ভব, প্রথমত হচ্ছে যে এটা কোনো প্রতারণা। আপনি ভোক্তাদের কাছ থেকে বা জনগণের কাছ থেকে টাকা নিয়েছেন, টাকা নিয়ে আপনি পণ্য দেননি, আপনার যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট রাখেননি। সুতরাং আমাদের প্যানেল কোডের অনেকগুলো ধারা এই ধরনের প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এবং প্রচলিত আরো কয়েকটি আইনে বিশ্বাসভঙ্গ, প্রতারণা, এই জাতীয় অপরাধের বিরুদ্ধে, তারপর মানি লন্ডারিং, এদের কারো কারো বিরুদ্ধে মানি লন্ডারিং এর প্রমাণও পাওয়া যাবে। সুতরাং এদেরকে এইসব আইনের আওতায় এনে এইসব ধারাতেই শাস্তি দেওয়ার সুযোগ আছে। তো আমি যেটি গুরুত্ব দিচ্ছিলাম সেটা হচ্ছে, যেহেতু ই কমার্স একটা গ্রোইং সেক্টর, এই মামলা যদি দীর্ঘমেয়াদে চলতে থাকে দীর্ঘসূত্রিতার কারণে, তাহলে হবে কি এই যে আস্থার যে সংকটটা তৈরি হয়েছে সেটি ফিরিয়ে আনতে গেলে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে এই সেক্টরটি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই মামলাগুলো যে কয়েকটি ঘটনা ঘটেছে সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং সেক্ষেত্রে আপনি জানেন যে আমাদের দ্রুত বিচার আদালত সহ ট্রাইব্যুনাল সহ বেশ কিছু বিকল্প ব্যবস্থা কিন্তু আছে। সুতরাং সরকার যদি চায় দ্রুততম সময়ের মধ্যে সেগুলো কিন্তু ডিসপোজ করতে পারে। এই মামলাগুলো, যে মামলাগুলো হবে বা হয়েছে, আমি মনে করি এটিকে বিশেষ অগ্রাধিকার দিয়ে এই মামলাগুলোকে শেষ করতে হবে, যেন এই বিকাশমান খাতটি বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে এবং আস্থাদের যে ভোক্তাদের যে আস্থাটা নষ্ট হয়েছে সেটা যেন রিস্টোর হয়, ফিরে আসে। আর 2 নম্বর হচ্ছে আগামী দিনে আমি মনে করি যে অলরেডি কথা হয়েছে যে একটি সেল হয়েছে, আমরা সুনির্দিষ্ট ভালো কোনো কর্তৃপক্ষ, মানে উচ্চ ক্ষমতার কোনো কর্তৃপক্ষ করতে পারি কিনা, যে কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স নিয়ে ই কমার্স ব্যবসাটা করতে হবে এবং প্রতি বছর তাদের যে ব্যবসায়িক যে একটি প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, সেটি ওখানে দিতে হবে। পাশাপাশি মাঝখানে আপনি দেখেছেন যেসব বড় কেলেঙ্কারি হয়েছে, সাইক্লোন অফার বা ঘূর্ণিঝড় অফার কিংবা আর্থকুয়েক অফার, এই টাইপের অফার ছিল। সুতরাং বড় কোনো অফার দিতে গেলে এই কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন করে নিতে হবে। এই ধরনের কিছু ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে আমি মনে করি যে বর্তমানে যে অবস্থা আছে এখান থেকে নতুন করে কোনো ফ্রডুলেন্সের ঘটনা ঘটবে না এবং এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। আচ্ছা, আমি কি একটু অ্যাড করতে পারি আপা, যদি অনুমতি দেন? আমি জাস্ট ওনার কথার সাথে একটু অ্যাড করতে চাই। ঠিক আছে, আপনি আমার কাছে মনে হয় পরামর্শটি একদম স্পেসিফিক করে একটু বলবেন। ওকে, বিশ্বের কোন দেশে এই ধরনের এক্সাম্পল আছে কিনা আমি জানি না, কারণ একটা ই কমার্স ব্যবসা করতে গেলে বিভিন্ন রকম অফার দিবে, অফার দেওয়ার আগে অনুমোদন নিতে হবে, এটা আসলে হয় না, এইভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা সম্ভব না। আর এই সেক্টরে যেহেতু লক্ষ লক্ষ ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তাও আছে, সো স্ট্র্যাটেজিটা এমন হওয়া উচিত যাতে ইজ অফ ডুইং বিজনেস যাতে কঠিন না হয়ে পড়ে। আমি ব্যবসার এন্ট্রিটাই যদি অনুমতি নিয়ে করার জন্য, এমনিতেই অনেকগুলো অনুমতি নিতে হয় ব্যবসা বাণিজ্য করার জন্য, তো ই কমার্সের জন্য যদি আলাদা অনুমোদন নিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হয়, কারণ ই কমার্স ব্যবসা কিন্তু সাধারণ ব্যবসা থেকে আলাদা না। যে টিভি ফ্রিজ বিক্রি করতেছে বা যে মোবাইল বিক্রি করছে একজন বিক্রেতা, সেও ই কমার্সের মাধ্যমে অনলাইনে বিক্রি করতে পারে। আচ্ছা আচ্ছা, আপনার বিষয়টি ধরে গেছে যে মানে এত বেশি যদি অনুমোদন নিতে যায় তাহলে তো ই কমার্স ছোট ছোট অনেক বেশি ই কমার্সের লোক আছে। জিয়াউর রহমান, আপনি কি বলবেন যে আসলে যদি এরকম বড় বড় অফার দিতে চায়, বড় অফারগুলোর জন্য ঠিক আছে, কিন্তু সবাইকে যদি অনুমোদন নিতে হয় তাহলে আসলে কিভাবে সম্ভব? ব্যাপারটা আরো জটিল হয়ে যায়। আমি অফারের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটি সাধারণ পণ্য সে যদি মার্কেট প্রাইস কিংবা আপনি 10% 20% ডিসকাউন্টে বিক্রি করেন, সেক্ষেত্রে আসলে এই অফারের কোনো বিশেষ অনুমোদনের প্রয়োজন আছে বলে মনে করি না। একজন উদ্যোক্তা তার কস্টিং অনুযায়ী, তার স্ট্র্যাটেজি অনুযায়ী কি পাবে। কিন্তু আমরা সাম্প্রতিক যে কেলেঙ্কারিগুলো দেখলাম, যেখানে আসলে
অর্ধেকের চেয়ে বেশি ছাড় দিয়ে পণ্য বিক্রি করা হয়েছে মানুষকে প্রলুব্ধ করার জন্য। আমি বলতে চাই যে এরকম একটা নীতিমালা থাকতেই তো পারে যে আপনি যদি একটি প্রোডাক্ট কস্টিং বা মার্কেট প্রাইস এত আছে এই পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারবেন, সেক্ষেত্রে কারো অনুমোদন লাগবে না। কিন্তু আপনি যদি এর নিচে কোনো ধরনের ডিসকাউন্ট দিতে যান, তাহলে এই অফার এটা পারমিশন নিতে হবে। তাহলে হবে কি, এই আপনি কি কমার সাহেব আছেন, আপনি যে বিদ্যমান যে কয়েকটি বড় অনলাইন মার্কেট প্লেস আছে, আপনি কি দেখেছেন এখানে এরকম কোনো অফার আছে যে 60% 70% ডিসকাউন্ট? আপনি যদি অনেক বিশ্বের বিভিন্ন জায়গায় এটা আছে, একটা কিনলে একটা ফ্রি ডিসকাউন্ট, বাট এটা সাময়িক সময়ের জন্য। ডিসকাউন্টে প্রবলেম না, আমি আপনাকে বোঝায় বলি। ডিসকাউন্ট ইজ নট এ প্রবলেম। দ্য প্রবলেম ইজ আপনি যখন পাবলিকের টাকা নিয়ে ডিসকাউন্টটা দিচ্ছেন, একজন পাবলিকের টাকা নিয়ে আরেকজন পাবলিককে সেটার বেনিফিটটা দিচ্ছেন, আপনার নিজের সেই পরিমাণ ক্যাপিটাল নেই যেটা দিয়ে আপনি ডিসকাউন্টটাকে অ্যাভেইল করতে পারেন, বা কাস্টমারের টাকার উপর এটা ডিপেন্ড করতে হচ্ছে না। সো ইনিশিয়ালি পেড আপ ক্যাপিটাল বা যেই সে যদি তার নিজের টাকা দিয়ে ডিসকাউন্ট দিয়ে যদি ব্যবসাটা স্টার্ট করার জন্য কোনো একটা ডিসকাউন্ট দেন বা ফর দ্য টাইম বিং এর জন্য ডিসকাউন্টটা দেন, নাথিং রং উইথ দ্যাট। সেটা দিয়ে কোনো সমস্যা আমি দেখি না, বা কোথাও কোনো এই ধরনের নজিরও নাই। দ্য প্রবলেম ইজ অন্য জায়গায়। দ্য প্রবলেম হচ্ছে আমরা আমাদের দেশে যে ই কমার্স কোম্পানিগুলো প্র্যাকটিস গুলো চালু হয়ে গেছে, সেগুলো তারা নিজেদের টাকা থেকে বার্ন করে নাই, তারা পাবলিকের কাছ থেকে একটা ডিসকাউন্টের অফার দিয়ে টাকা নিয়েছেন, এর পরবর্তীতে আরেকজনকে ডিসকাউন্ট দিয়েছেন। তাদের নিজেদের ফান্ডটি দেখার আপনি বলছেন যে দেখার দরকার আছে, আপনি সেটি বলছেন। আচ্ছা, আমি একটু অধ্যাপক হাসানাত আলী আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে আসলে একেবারে সংক্ষেপে বলবেন যে চ্যালেঞ্জটি কি এবং করণীয় কি? তমাল সাহেব নিজেকে ডিফেন্ড করতে চাচ্ছেন এবং নিজেকে ডিফেন্ড করতে যায় ই কমার্স আর এই ফটকাবাজি দুটাকে গুলিয়ে ফেলাইছেন। না, ইটস নট প্লিজ। আচ্ছা, এই মুহূর্তে চ্যালেঞ্জটি কি? আপনি একদম, আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, সংক্ষেপে বলবেন। করা কিছু নাই, জেনারেল প্র্যাকটিস। আপনি ব্যবসায়ী হন, ইটস জেনারেল প্র্যাকটিস। তমাল সাহেব, আমি যখন বলবো একটু দয়া করে চুপ থাকেন। আপনি যখন বলছেন আমি কিন্তু চুপ থেকেছি। না, আপনি বলেন। জি, বলুন, আপনাদের সময় একদম কম। বলুন। কম। বিষয়টা যেটা হলো যে তমাল সাহেবরা নিজেরাই তথ্য সংরক্ষণ করেন না। ওনারা গত নভেম্বরের ওনারা আমি একটা তথ্য দিচ্ছি, ওনাদের তথ্য। নভেম্বরের 8 তারিখে ওনারা ঢাকাতে 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন। সেখানে প্রধান অতিথি ছিলেন মোস্তফা জব্বার সাহেব। এখানে আমি এর তথ্য দিই যে ওনারা 8 মাসে সেক্টরে লেনদেন হয়েছে 3000 কোটি টাকা। বর্তমানে প্রায় 1 লাখ ডেলিভারি হচ্ছে প্রতিদিন। 50,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। এ যাবৎ মোট 5,000 তরুণকে দেওয়া হয়েছে উদ্যোক্তা প্রশিক্ষণ। 16,000 কোটি টাকার সার্বিক ডিজিটাল লেনদেনের মাধ্যমে 7 লাখ মানুষকে সেবা দেওয়া হয়েছে। এই কথা বলেছেন তমাল সাহেব। আমরা তথ্যগুলো কোথায় পাবো যদি তমাল সাহেবরা সঠিক তথ্য না দেন? আমি শুধু বলি, আমি দত্তলা বলি, চ্যালেঞ্জটা হলো এক লাইনে প্লিজ বলুন, আমাদের সময় শেষ। আচ্ছা, আজকে তো বলতেই দেননি। আমি তমালকে বলছি যে চ্যালেঞ্জটা হলো এই ব্যবসাকে ফটকাবাজিতে নিয়ে যাওয়া হয়েছে, এই ব্যবসাকে একটি কালোবাজারিতে নিয়ে যাওয়া হয়েছে। ই বিজনেস কিন্তু একটি বৈধ বিজনেস। এই ব্যবসাকে ফটকাবাজারি এবং কালোবাজারির দিকে নেওয়া হয়েছে, সেই জায়গাটিতে অ্যাড্রেস করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, বিশ সংলাপে আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে ফিরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার আগে সব খবর দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।